নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ থেকে আমরা পড়াশোনা করছি। আজকে আমরা বল্লালী বালাইয়ের পঞ্চম পরিচ্ছেদটি পড়ব। ওপাড়ার দাসী ঠাকুর নাসিয়া হাসি মুখে বলিল, পয়সা দুটোর জন্য এয়েছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার কাছ থেকে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দাম গিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকুরুন ঘোর ব্যবসাদার মানুষ, সামান্য তেঁতুল আমড়া হইতে একগাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল। বলিল, এনেছি কিনা জিজ্ঞেস করো না তোমার ননদকে। সন্ধেবেলা কি মিথ্যে কথা বলতে এলাম দুটো পয়সার জন্য? 4 পয়সার কমে আমি দেব না। বললে, বুড়ো মানুষ, খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনতার মতো ফল, যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু ছাগল পর্যন্ত খাইয়া অরুচি ধরিয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়াগাঁয়ে আছে, তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িল। বলি, হ্যাগা, 3 কাল গিয়েছে, 1 কালে তো ঠেকেছে। যার বসে খাই তার পয়সার তো একটু দুধ দরদ করে চলতে হয়। নোনা গিয়েছ কিনতে? কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো? শখের পয়সা নিজে থেকে নিয়ে দাও গে যাও, পরের উপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল। একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ, পাকা নোনাটা, তা ভাবলাম নি খেয়ে কটা দিনই বা বাঁচব, তা দিয়ে দে 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় পয়সা সস্তা দেখেছ কিনা? নিজের ঘটি বাটি আছে, বিক্রি করে দাও গে গিয়ে পয়সা। পরে সে ঘোড়া লইয়া খিড়কির দুয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়াইয়া থাকিয়া বলিল, আমার নাকে খত কানে খত, জিনিস বেচে এমন হয়রান তো কখনো হইনি। তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সাই যদি না ছিল, তবে তোমার কাল নোনাটা আনা ভালো হয়নি বাবু। ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ওবেলা আসবো, আমার পয়সা দুটো বাপু ফেলে দিও। দাসীর পিছু পিছু খুকি বাড়ির উঠান পর্যন্ত আসিল। বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে, তা বুঝি বকে? খেতে ইচ্ছে হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা, আমায় 1/2খানা কাল দিয়েছে। তোমার বাড়ি বুঝি গাছ আছে পিসি? পরে সে ডাকিয়া কহিল, শোনো দাসী পিসি, আমি একটা পয়সা দেব এখন, পুতুলের বাক্সে আছে। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলে নুকিয়ে দেব এখন। মাকে বলো না যেন পিসি। দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। বাঁ হাতে ছোট একটা ময়লা কাপড়ের পুঁটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটিটা ঝুলানো। বগলে একটা পুরানো মাদুর,
মাদুরের পাট ছিঁড়িয়া কাঠিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, ও পিসি যাস নে, ও পিসি কোথায় যাবি? পরে সে ছুটিয়া আসিয়া মাদুরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কাঁদব পিসি। ঠিক। সর্বজয়া ঘরের দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, গেরস্তের অকল্যাণ করে যাওয়া কেন? ছেলে পিলে নিয়ে ঘর করি, এতকাল যার খেলে তার একটা মঙ্গল তো দেখতে হয়। অনর্থ সময়ে না খেয়ে চলে গিয়ে তারপর গেরস্তের একটা অকল্যাণ বাঁধুক, এই তোমার ইচ্ছে তো? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ওপাড়ার নবীন ঘোষালের বাড়ি উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ও মা, এমন তো কখনো শুনিনি। হাগা খুড়ি, তা থাকো, তুমি এখানেই থাকো। মাস দুই সেখানে থাকার পর বুড়ি সেখান হইতে বাহির হইয়া তিনকুড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পর উবিয়া যাওয়ার পরে বাড়ির লোক নানা রকম বিরক্তি প্রকাশ করিত, পরামর্শ দিত ঝগড়া মিটিয়া ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইতে। বুড়ি আরও দু একবারই ঘুরিল। সবসময় তার ভরসা ছিল বাড়ি হইতে আর কেহ না হয় অন্তত হরিহর ডাকিয়া পাঠাইবে। কিন্তু 3 মাস হইয়া গেল, কেহই আগ্রহ করিয়া ডাকিতে আসিল না। দুর্গাও আসে না। বুড়ি জানে ওপাড়া হইতে এপাড়া অনেক দূরে, ছোট মেয়ে এত দূর আসিতে পারে না। সে আশায় আশায় ওপাড়ায় 2-1 বার গেল, খুকির সঙ্গে দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। পূব পাড়ার চিনতে গয়লানির চালা ঘরখানি পড়িয়াছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, ছিটে বেড়ার দেওয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশবনের মধ্যে। যাহাদের সাহায্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল, কিন্তু ক্রমে তাদের আগ্রহ কমিয়া গেল। বুড়ি ভাবে, কেন সেদিন অত রাগ করে চলে এলাম? বউ বারণ করলে, খুকি কত কাঁদলে, হাতে ধরে টানাটানি করলে। নিজের উপর অত্যন্ত দুঃখে চোখের জলে 2 তোবড়ানো গাল ভাসিয়া যায়। বলে, শেষকালটা এত দুঃখ ছিল অদৃষ্টে, আজ যদি মেয়েটাও থাকতো। এতটুকু পড়ার পরে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে আমাদের গ্রাম জীবনে ছেলেবেলায় আমরা এইরকমই এক বুড়িকে প্রত্যক্ষ করেছি। বুড়ির সঙ্গে প্রায় একসঙ্গে এক পাড়ায় ছিলাম। বুড়িও এইরকম, এই যেখানে বুড়ি মানে আক্ষেপ করছে যে যদি মেয়েটাও থাকতো, কিন্তু সেই যে বুড়ি যাকে আমরা প্রত্যক্ষ করেছিলাম তার মেয়ে তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তার একমাত্রই মেয়ে ছিল, আর কেউ ছিল না। তো সেই মেয়ের কাছে সে থাকতো। থাকাকালীন সময়ে তার জামাই মারা যায়, এক নাতি মারা যায়, সেই নাতির একটি শিশু সন্তানও মারা যায়। এইসব মারা যাওয়ার কারণে ওই বুড়ির মেয়ের ধারণা হয়েছিল যে তার মা ডাইনি। তার অশুভ দৃষ্টিতেই, তার অশুভ উপস্থিতিতেই তার বাড়িতে এরকম পরপর মৃত্যুর ঘটনা ঘটছে। তাই সে তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সেই বুড়ি তখন সেই মেয়ের গ্রাম থেকে এসে আমাদের গ্রামে এসে উপস্থিত হয় এবং আমাদের গ্রামের মোড়লরা বনে জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘর বানিয়ে দিয়ে বুড়ির থাকবার ব্যবস্থা করে এবং ঠিক যেভাবে ইন্দির ঠাকুরকে ও কিছু সাহায্য সহযোগিতা দেবার
আগ্রহ দেখায়, সেরকম তার ক্ষেত্রেও ঘটেছিল এবং তাকেও এবাড়ি ওবাড়ি এখানে সেখানে চেয়ে চিনতে কষ্টে সৃষ্টে জীবনটা কাটাতে হয়েছিল। মৃত্যু তার সঙ্গে দেখা করতে আসতে চাইতো না, মৃত্যুও তাকে পরিহার করেছিল। বুড়ি বেঁকে গিয়েছিল, সোজা হয়ে দাঁড়াতে পারতো না। আকাশ, উপরের দিকে গাছপালা, গাছের উপরে ফুটে থাকা ফুল, পথ চলতি মানুষের মুখ, এসব তার দেখার উপায় ছিল না। তার মাজাটা, কোমরটা বেঁকে একদম মাটির দিকে ঝুঁকে পড়েছিল। একটা ছোট্ট লাঠি হাতে ধরে কোনো রকমে হামাগুড়ি দেওয়ার মতো করে সে অতি কষ্টে সৃষ্টে রাস্তা হাঁটত। তো সেই আমাদের যে জীবনে দেখা অভিজ্ঞতা, আরও বিস্তৃত বিষয় আছে, সবটুকু বলছি না, তো সেটা মনে পড়ে গেল। চৈত্র মাসের সংক্রান্তি, সারাদিন বড় রৌদ্রের তেজ ছিল। সন্ধ্যার সময় একটু একটু বাতাস বহিতেছে। গোসাইপাড়ায় চড়কের ঢাক এখনো বাজিতেছে, মেলা এখনো শেষ হয় নাই। রৌদ্রে এবাড়ি ওবাড়ি ঘুরিয়া ও দুর্ভাবনায় বুড়ির চোখ সন্ধ্যার পর একটু একটু জ্বর হয়। সে মাদুর পাতিয়া দাওয়ায় চুপ করিয়া শুইয়া আছে। মাথার কাছে মাটির ভাঁড়ে জল, পিতলের চাদরের ঘটিটা ইতিমধ্যে 4 আনায় বাধা দিয়া চাল কেনা হইয়াছে। জ্বরের তৃষ্ণায় মাঝে মাঝে একটু একটু জল ভার হইতে খাইতেছে। পিসিমা! বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল। দাওয়ায় পৈঠায় খুকি উঠিতেছে। পিছনে তাহাদের পাড়ার বিহারী চক্রবর্তীর মেয়ে রাজি। খুকির পরনে ফর্সা কাপড়, আঁচলের প্রান্তে কিসব পোটলা পুঁটলি বাঁধা। বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না। প্রবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জ্বর তপ্ত বুকে জড়াইয়া ধরিল। বলিস নে কাউকে পিসি, কেউ যেন টের পায় না। চড়ক দেখে সন্ধেবেলা চুপি চুপি এলাম, রাজিও এলো আমার সঙ্গে চড়কের মেলা থেকে। এই দেখ, তোর জন্য সব এনেছি। খুকি পুঁটলি খুলিল। মুরকি পিসিমা, তোর জন্য 2 পয়সার মুরকি আর 2টো কদমা, আর খোকার জন্য একটা কাঠের পুতুল। বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলো নাড়িতে নাড়িতে বলিল, দেখি দেখি, ও আমার মানিক, কত জিনিস এনেছে দেখো। রাজরানী হও, গরিব পিসির উপর এত দয়া। দেখি খোকার কাঠের পুতুলটা, বাহ, দিব্যি পুতুল। কটা পয়সা নিলে? এক ঝোঁক কথাবার্তার পর খুকি বলিল, পিসি, তোর গা যে বড্ড গরম, সমস্ত দিন টৌড়ে বেরিয়ে এইরকমটা হয়েছে, তাই বলি একটু শুয়ে থাকি। ছেলে মানুষ হইলেও দুর্গা পিসিমার রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখে ও অনাহারে শীর্ণ পিসিমার গায়ে সে সস্নেহে হাত বুলাইয়া বলিল, তুই অবশ্যই করে বাড়ি যাস, সন্ধ্যেবেলা গল্প শুনতে পাইনি কিছু, কাল যাবি, কেমন তো? বুড়ি আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। বলিল, বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ? রাজি বলিল, খুড়িমা তো কিছু বলে দেয়নি পিসিমা, ওকে তো এখানে খুড়িমা আসতে দেয় না, আমরা বললে বকে। তবে তুমি যেও পিসিমা, তুমি একটুখানি বলো, তাহলে খুড়িমা আর কিছু বলবে না। খুকি বলিল, কাল তুই ঠিক যাস পিসি, মা কিচ্ছু বলবে না। তাহলে এখন বাড়ি যাই পিসি, কাউকে যেন বলিস নে। কাল সকালে ঠিক যাস কিন্তু। সকালে উঠিয়া বুড়ি দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট্ট পুটুলিতে ছেঁড়া ছেঁড়া কাপড় দুখানা ও ময়লা গামছাখানা বাঁধিয়া বুড়ি বাড়ির দিকে চলিল। পথে গোপী বৈষ্ণবের বউ বলিল, দিদি ঠাকুরুন, তা বাড়ি যাচ্ছ বুঝি? বৌদিদির রাগ চলে গিয়েছে বুঝি? বুড়ি একগাল হাসিল।
বলিল, কাল দুর্গা সন্ধেবেলা ডাকতে গিয়েছিল। কত কাঁদলে। বললে, মা বলেছে চ পিসি, বাড়ি চ। তা আমি বললাম, আজ তুই যা, কাল সকালবেলাটা হোক, আমি বাড়ি গিয়ে উঠব। মেয়ের আমার কত কান্না, যেতে কি চায়? তাই সকালে যাচ্ছি। বুড়ি বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই। কাল সারা রাত জ্বর ভোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল শরীরে আসিয়া বোধহয় অবসন্ন হইয়া পড়িয়াছিল। পুঁটুলিটা নামাইয়া সে নিজের ঘরের দাওয়ার পৈঠায় বসিয়া পড়িল। একটু পরেই খিড়কির দোর ঠেলিয়া সর্বজয়া স্নান করিয়া নদী হইতে ফিরিল। এদিকে চোখ পড়িলে বুড়িকে বসিয়া থাকিতে দেখিয়া সে বিস্ময় নির্বাক হইয়া একটুখানি দাঁড়াইল। বুড়ি হাসিয়া বলিল, ও বউ, ভালো আছিস? এই এলাম একদিন পরে, তোদের ছেড়ে আর কোথায় যাব এ বয়সে, তাই বলি। সর্বজয়া আগাইয়া আসিয়া বলিল, তুমি এ বাড়ি কি মনে করে? তাহার ভাবভঙ্গি ও গলার স্বরে বুড়ির হাসিবার উৎসাহ আর রহিল না। সর্বজয়া কথার উত্তর দিতে না দিতেই বলিল, এ বাড়িতে আর তোমার জায়গা কিছুতেই হবে না, সে তোমাকে আমি সেদিন বলে দিয়েছি। ফের কোন মুখে এসো? বুড়ি কাঠের মতো হইয়া গেল, মুখ দিয়ে আর কোনো কথা বাহির হইল না। পরে সে হঠাৎ একেবারে কাঁদিয়া বলিল, ও বউ, অমন করে বলিস নে, একটুখানি ঠাঁই দে আমারে, কোথায় যাব আর শেষকালটা বল দেখিনি। তবু এই ভিটেটাতে না, আর ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ দেবে, তোমার তো আর ঘুম নেই, এক্ষুনি বিদেয় হও, নইলে আমি অনর্থ বাড়াবো। ব্যাপার এরূপ দাঁড়াইবে বুড়ি বোধহয় আদৌ প্রত্যাশা করে নাই। জলমগ্ন ব্যক্তি যেমন ডুবিয়া যাইবার সময় যাহা পায় তাহাই আঁকড়াইয়া ধরিতে চায়, বুড়ি স্বরূপ মুঠা আঁকড়াইবার আশ্রয় খুঁজিতে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক চাহিল। আজ তাহার কেমন মনে হইল যে বহুদিনের আশ্রয় সত্য সত্যই তাহার পায়ের তলা হইতে সরিয়া যাইতেছে, আর তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই। সর্বজয়া বলিল, যাও, আর বসে থেকো না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম আছে, এখানে তোমার জায়গা কোনো রকমে দিতে পারবো না। বুড়ি পুঁটিলি লইয়া অতি কষ্টে আবার উঠিল। বাহির দরজার কাছে যাইতে তাহার নজরে পড়িল তাহার উঠোন ঝাঁটের ঝাঁটাখানা পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে। আজ ৩-৪ মাস তাহাতে কেউ হাত দেয় নাই। এই ভিটার ঘাসটুকু, ওই কত যত্নে পোঁতা লেবু গাছটা, এই অত্যন্ত প্রিয় ঝাঁটাগাছাটা, খুকি খোকা ব্রজ পিসের ভিটা, তার ৭০ বছরের জীবনে এসব ছাড়া সে আর কিছু জানেও নাই, বুঝেও নাই। চিরকালের মতো তাহারা আজ দূরে সরিয়া যাইতেছে। বৈকালে ওপাড়া হইতে কে আসিয়া বলিল, ও মা ঠাকরুন, তোমাদের বুড়ি বোধহয় মরে যাচ্ছে, পালিতদের গোলার কাছে দুপুর থেকে শুয়ে আছে, রোদ্দুরে ফিরে যাচ্ছিল, আর যেতে পারেনি, একবার গিয়ে দেখে এসো। দাদা ঠাকুর বাড়ি নেই, একবার পাঠিয়ে দেও না। পালিতদের বড় মাচার তলায় গোলার পাশে ইন্দির ঠাকুর মরিতেছিল, একথা সত্য। হরিহরের বাড়ি হইতে ফিরিতে ফিরিতে তাহার গা কেমন করে, রৌদ্রে আর আগাইতে না পারিয়া এখানেই শুইয়া পড়ে। পালিতেরা চণ্ডী মণ্ডপে তুলিয়া রাখিয়াছিল। শুনিতে পাইয়া দিনু চক্রবর্তীর বড় ছেলে ফণি ব্যাপার কি দেখিতে আসিল। সকলে বলিল, দাও দাদা ঠাকুর, ভাগ্যি শেষে পড়েছ, একটুখানি গঙ্গার জল মুখে দাও দেখি। দেখো তো কাণ্ড, বামুন পাড়া না, কিছু না, কে একটু মুখে জল দেয়। ফণি হাতের বইচি কাঠের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল। কুশি করিয়া গঙ্গা জল লিয়া ডাক দিল, ও পিসিমা। বুড়ি চোখ মেলিয়া ফ্যাল ফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শোনা গেল না। ফণি আবার ডাকিল, কেমন আছেন পিসিমা? শরীর কি অসুখ মনে হচ্ছে? পরে সে গঙ্গা জলটুকু মুখে ঢালিয়া দিল,
জল কিন্তু মুখের মধ্যে গেল না। বিশুপালিত বলিল, আর একবার দাও দাদা ঠাকুর। আর খানিকক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া গড়াইয়া পড়িল। ইন্দির ঠাকুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইয়া গেল। বল্লালি বলাই এই পর্বটি, শেষ পর্বটি এখানে শেষ হলো। এই সঙ্গে সঙ্গে বল্লালি বালাইয়ের কাহিনীও শেষ হলো, কারণ বল্লালি বালাই যে বালাই, ইন্দির ঠাকুরই তো বালাই, সেই বালাইয়ের জীবন শেষ হলো, তাই এই কাহিনীও এখানে শেষ হলো। পরের দিন থেকে আমরা আমাটির ভেপু পর্বটি শুরু করব। নমস্কার।